পঞ্চ নদীর দেশ পাঞ্জাব। আর আজ আমি সেই পাঞ্জাবেরই অমৃতসরে চলে এসেছি। অমৃতসরের সবচেয়ে আকর্ষণীয় স্থান স্বর্ণ মন্দির দেখব বলে। আজকের পর্বে তোমাদের জন্য থাকবে রাতের অন্ধকার থেকে দিনের আলোয় স্বর্ণ মন্দির নিজেকে কিভাবে মেলে ধরে, আর তার সাথে থাকবে এই স্বর্ণ মন্দিরে ঢোকার নিয়মাবলী। হরমন্দির সাহিব বা দরবার সাহিব, যা স্বর্ণ মন্দির নামে আমাদের কাছে পরিচিত, শিখ ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র স্থান। এখানে সর্বদা শ্রী গুরু গ্রন্থ সাহেব বিরাজমান। আমরা যখন স্বর্ণ মন্দিরে পৌঁছাই তখন বাজে রাত 3টে। তখনও কিন্তু বেশ ভালো ভিড় এই জায়গাটিতে। স্বর্ণ মন্দিরে ঢোকার আগে জুতো খুলে রাখতে হবে। এই যে জুতো রাখার জায়গা, এখানে তোমরা বিনামূল্যে জুতো রাখতে পারো। মোট 10টি কাউন্টার আছে। জুতো রাখলে পরে ওরা একটা টোকেন দেবে। জুতো নেওয়ার সময় সেই টোকেনটা দেখিয়ে তোমাদের ওখান থেকে জুতো নিতে হবে। তারপর সোজা হাত ধুয়ে চলে যেতে হবে স্বর্ণ মন্দিরে প্রবেশ করার উদ্দেশ্যে। তবে তার আগে নারী পুরুষ উভয়কেই ভালো করে মাথা ঢেকে নিতে হবে। আর এই মন্দিরে ঢোকার আগে এই যে জলাশয়, এই জলের মধ্যে পা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। তবে স্বর্ণ মন্দিরে ঢোকার মুখটিতে সর্বদা হালকা ভিড় লেগেই থাকে, কারণ সকলে এখানে দাঁড়িয়ে স্বর্ণ মন্দিরের ছবি তোলে। তবে একটু পরে তা আবার ফাঁকাও হয়ে যায়। প্রবেশ করার সময় যা দেখলাম তাতে তো চোখ ঝলসে যাওয়ার জোগাড়। এত সুন্দর এ তো ভাবতেও পারিনি। চোখ সরানো যাচ্ছে না দেখে একটু কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে রইলাম, ভালো করে দেখে নিলাম। (1502 খ্রিস্টাব্দে এই শহরের এক প্রকাণ্ড জলাশয়ের সামনে শিখ ধর্মের ধর্মগুরু শ্রী গুরু নানকজি এক মন্দির নির্মাণ করার স্বপ্ন দেখেন। সেই সময় তিনি সেই জলাশয়ের নাম রাখেন অমৃতসায়র, আর সেই থেকেই শহরের নাম হয় অমৃতসর। গুরু নানকজি তার জীবদ্দশায় সেই মন্দির স্থাপন করতে পারেননি। 1588 খ্রিস্টাব্দে শিখ গুরু অর্জন সিং এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন। 1604 খ্রিস্টাব্দে এই মন্দিরে শিখেদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব স্থাপন করা হয়। 1830 সালে এই মন্দিরকে 162 কেজি সোনা দিয়ে মুড়ে ফেলেন মহারাজ রঞ্জিত সিং। তখন তার মূল্য ছিল 65 লক্ষ টাকা। পরবর্তীকালে 1990 সালে 500 কেজি সোনা দিয়ে এর আবরণ তৈরি করা হয়। তখন সোনার মূল্য ছিল 140 কোটির কাছাকাছি। আর এই কাজ চলে 1995 থেকে 1999 সাল পর্যন্ত। আর এই কাজে ব্যবহার করা হয় 24 ক্যারেট বিশুদ্ধ সোনা। মহারাজ রঞ্জিত সিং 7 থেকে 9টি সোনার স্তর ব্যবহার করেছিলেন এই মন্দিরে। পরবর্তীকালে এর পুনর্নির্মাণের সময় 24টা স্তর ব্যবহার করা হয়, যার মহিমা 25তম শতাব্দীতেও থেকে যাবে বলে অনুমান করা হয়। শিখ ধর্মাবলম্বীদের কাছে এই অমৃতসায়র কিন্তু খুবই পবিত্র। দেখো, কেউ ডুব দিয়ে স্নান করছে, কেউ আবার সামনে দাঁড়িয়ে থেকে প্রার্থনা করছেন। মন্দিরটি চারিদিক দিয়ে ঘুরে দেখতে দেখতে হয়ে এলো ভোর। স্বর্ণ মন্দির যেন ধরা দিল নতুন রূপে। অমৃতসায়রের ঠিক মাঝখানে রয়েছে মন্দির, আর মন্দিরের এই অংশের নামই হলো হরমন্দির সাহেব। আর এখানেই বিরাজ করছেন গুরু গ্রন্থ সাহেব, সুন্দর কারুকার্য করা চাদরের নিচে, যার দুপাশে দুজন সর্বক্ষণ দোলাচ্ছে চামর, একজন বসে পড়ছেন। পুরো মেঝে জুড়ে রয়েছে কার্পেট পাতা। মন্দিরে প্রবেশ করতে হলে ওই ব্রিজটি পেরিয়ে প্রবেশ করতে হয়। মন্দিরে রয়েছে 4খানি গেট। দর্শনার্থীরা একদিক দিয়ে ঢুকে শ্রদ্ধা নিবেদন করে অন্য দিক থেকে বেরিয়ে যায়। কেউ কেউ আবার মন্দিরে বসেও থাকেন। এখানে বিতরণ হচ্ছে স্বর্ণ মন্দিরের বিখ্যাত কাড়া প্রসাদ। অনেকে বলে এটা সুজি, তবে এটা সুজি নয়, এটা আটা। সাথে থাকে ঘি, কাজু, কিশমিশ। আটার হালুয়াও বলতে পারো। অসম্ভব সুন্দর খেতে, আর তা এর গন্ধ মন একদম মাতিয়ে দেয়। এই স্বর্ণ মন্দিরে 24 ঘন্টা ধরে চলে নরনারায়ণ সেবা। এখানকার লঙ্গরখানা সম্পর্কে তো অনেকেই জানো। এবার দেখো, এখানে জল বিতরণ করা হচ্ছে। যারা দর্শনার্থী আসছেন প্রত্যেককে জল দেওয়া হচ্ছে। স্বর্ণ মন্দিরের দোতলায় রয়েছে আকাল তাখ্ত, অর্থাৎ গুরু গ্রন্থ সাহেবের রাত্রিকালীন আবাসস্থল। প্রতিদিনই তাকে রাত্রিবেলা বাদ্যযন্ত্র সহকারে নিয়ে যাওয়া হয় ওপরে, আবার নামিয়ে নিয়ে আসা হয় মধ্যরাতে।
আর এই নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয় সোনার পালকিতে। দেখতে দেখতে হয়ে গেল সকাল। আর এক রকম রূপ দেখলাম এবার স্বর্ণ মন্দিরের। এখানে যারা এখনও মন্দির রক্ষার দায়িত্বে আছেন তাদের হাতে এই পল্লব আর তীর ধনুক দেখতে পাওয়া যায়। শিখ ধর্মাবলম্বীদের কাছে এই জলাশয় খুবই পবিত্র। ডুব দিয়ে এই জলাশয়ে স্নান করলে নাকি সকল পাপ দূর হয়। আমরা যেমন গঙ্গার জল ভরে ঘরে রাখি, ঠিক সেরকমই এখানে অনেককে দেখছিলাম জল ভরে ঘরে নিয়ে যাচ্ছে। 4.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই স্বর্ণ মন্দির, আর এই মন্দির 24 ঘন্টায় খোলা থাকে। এই দরবার সাহেবে বড় থেকে ছোট, গরিব হোক কিংবা বড়লোক, সকল ধর্মের মানুষই এখানে আসতে পারেন। কারোরই আসতে কোনো রকম কোনো বাধা নেই। আর এই মন্দিরের একটি বৈশিষ্ট্য হলো এখানকার সকল সিঁড়ি নিচের দিকে, অর্থাৎ আপনাকে মন্দিরে ঢুকতে হলে সিঁড়ি বেয়ে নিচের দিকেই নামতে হবে। এই শহরের সমতল থেকে মন্দিরটি কিন্তু বেশ কিছুটা নিচুতে রয়েছে। সকাল হতে ঘুরে ঘুরে দেখে নিলাম মন্দিরের বাকি জায়গাগুলো, আর ঘুরতে ঘুরতেই চোখে পড়ল এই সুন্দর বাগানটা। ঘুরতে ঘুরতে চলে এলাম লঙ্গরখানার সামনেও। তবে আমাদের সৌভাগ্য হয়নি এই লঙ্গরখানায় খাওয়ার, কারণ এই দিনই ছিল আমাদের ট্রেন। আমরা ভোর রাতে এসেছিলাম, সেই কারণেই স্বর্ণ মন্দির দেখব বলে। দেখো কত সবজি রাখা রয়েছে, সব কিছুই রান্নার জন্য। আর এখানে দেখো থালা দেওয়া হচ্ছে। 24 ঘন্টায় লঙ্গরখানায় খাবার বিতরণ করা হয়। ঘুরতে ঘুরতে আবার চলে এলাম মন্দিরের সামনে। আর এবার অমৃতসরে দেখতে পেলাম ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ, কি সুন্দর জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বাইরেই বেরিয়ে আসতে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম লঙ্গরখানার জন্য বাসনপত্র নিয়ে যাওয়া হচ্ছে। তারপর দেখলাম কি সুন্দর করে পুরো মন্দিরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এখানে যদি কেউ চায় তাহলে নিজেরাও ঝাড় দিতে পারে। এর অর্থ হলো মানুষের সেবা করা। বাইরেও তখন প্রচুর মানুষের ভিড়। রাতের বেলায় জায়গাটা যেমন দেখেছিলাম, সকালবেলা কিন্তু একদমই অন্যরকম দেখতে লাগছে। বাইরে বেরিয়ে আসার পর দেখলাম স্বর্ণ মন্দিরে লঙ্গরখানার জন্য হয় দুধ বা তেল যাচ্ছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে তোমাদের জন্য থাকবে জালিয়ানওয়ালা বাগ। তাহলে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।